খালেদা জিয়ার রাজনীতিতে ফেরার অপেক্ষায় দলের নেতাকর্মী সহ আপামর জনতা। দেশ জুড়ে দোয়া, প্রার্থনা, উদ্বেগের ঢেউ। ট্রাভেল এজেন্সি নীতিমালা অধ্যাদেশ নিয়ে ক্ষোভ। কার্যকর হলে নতুন সিন্ডিকেট গড়ে ওঠার শঙ্কা, বাড়বে টিকিটের দাম, দাবি ব্যবসায়ীদের। এই পারিবারিক আদালতের সুফল পেতে বাড়াতে হবে প্রযুক্তিগত দক্ষতা। জনপ্রিয় করতে সচেতনতা বাড়ানোর তাগিদ আইনজীবীদের। পার্বত্য চুক্তির 28 বছরেও ফেরেনি কাঙ্ক্ষিত শান্তি। ভূমি সমস্যা আর আলাদা ভোটার তালিকা না হওয়ায় মূল অন্তরায়, দাবি বাসিন্দাদের। এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-20তে মাঠে নামে বাংলাদেশ। জয় দিয়ে বছর শেষ করতে চায় টাইগাররা। সুপ্রভাত সবাইকে, স্বাগত জানাচ্ছি। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি মশিউর অনেক এবং আমি লাইবা জান্নাত। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশ জুড়ে দোয়া, প্রার্থনা আর উদ্বেগের ঢেউ ছড়িয়ে পড়েছে দেশের রাজনীতিতে সংগ্রাম ও প্রতিরোধের প্রতীক এই নারীকে ঘিরে। এমন অবস্থায় দেশের গণতন্ত্রের নতুন যাত্রার সারথি হিসেবে তার সুস্থতা আর রাজনীতিতে ফেরার অপেক্ষায় দেশের আপামর জনতা। আরও জানাচ্ছেন আতিক মেজবা লগ্ন। হাসপাতালের উপর ঈশান কোণে অপেক্ষার প্রতীক হয়ে অগ্রহায়ণের আধখাওয়া চাঁদ। রাতও যেন থমকে আছে মহিয়সী এক নারীকে ফেরানোর জন্য। অন্ধের দেশে গণতন্ত্রের স্বচ্ছ চশমা খুঁজতে যিনি লড়েছেন জীবনের কঠিনতম লড়াই। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু। কাজে আমি দেশের বাইরে যাব না। নির্যাতন, কারাবরণ, পুত্র শোক সব সহ্য করেও যিনি বেছে নিয়েছেন বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে, গণতন্ত্রকে। নির্বাসনের চাপ সত্ত্বেও যিনি বারবার ফিরে এসেছেন এই বাংলার মাটিতে। গণতন্ত্র টিকিয়ে রাখার সংগ্রামে 3 দশকেরও বেশি সময় যার নাম উচ্চারিত হয়েছে মানুষের মুখে মুখে। দেশের সেই প্রথম নারী প্রধানমন্ত্রী এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, যাকে ফিরে পেতে অগণিত মানুষের শ্বাসরুদ্ধ অপেক্ষা আর প্রার্থনা। নেত্রীকে ফেরানোর প্রার্থনায় মসজিদের মোনাজাতে বুঁদ অগণিত মানুষ। মন্দিরে জ্বলছে প্রদীপ, পূজারীর কণ্ঠেও একই আকুতি। মৃত্যুর সঙ্গে লড়াই করে ফিরে আসবেন প্রিয় নেত্রী, অন্ধকারের পথ পাবে আলোর দিশা। খালেদা জিয়া লড়ছেন, একই শক্তিতে লড়ছেন। সময়ের সঙ্গে যুদ্ধ চললেও জীবনের শেষ শক্তিটুকু নিয়েও তিনি লড়ছেন সেই চিরচেনা দৃঢ়তায়। দেশের এক কোণ থেকে আরেক কোণে দোয়া, প্রার্থনা আর অপেক্ষার ঢেউ যেন মিলেছে একই স্রোতে। খালেদা জিয়া ফিরবেন। অতীতের সংগ্রাম, প্রতিরোধ আর গণতান্ত্রিক অভিযাত্রায় তাকে ফিরতেই হবে, কেননা তার ফেরা মানে একটি যুগের অনমনীয় লড়াইকে আরও একবার শক্তিতে জাগিয়ে তোলা। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? আর এভারকেয়ারের সামনে আমরা জেনেছি যে নিরাপত্তা বাড়ানো হয়েছে, এ ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? লাইবা, আমি শুরুতেই যেটি আপনি জানতে চেয়েছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, মূলত গতকালকে নানান ধরনের ডালপালা মিলেছিল গুঞ্জনের। সেটি হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, তিনি গতকাল বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন। দেখতে আসার পরে যেটি হয়েছে, এই ঠিক বাইরে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এভারকেয়ারের সামনে আসলে মূল ফটক যেখানে, এখানে গণমাধ্যম কর্মীদের সাথে তিনি বলেছিলেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং তিনি ভেন্টিলেশনে আছেন। এবং এটি বলার পরেই মূলত একটি নেতাকর্মীদের মধ্যে যে উদ্বেগ, উৎকণ্ঠা বেশ কিছুদিন ধরে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে, সেটি বেড়ে যায় এবং গণমাধ্যমে নানান ধরনের খবর ছড়িয়ে পড়ে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা নিয়ে।
এর কিছুক্ষণ পরেই বিএনপির পক্ষ থেকে জানানো হয় যে বেগম খালেদা জিয়ার, যদিও এটি আগেও জানানো হয়েছিল যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ। তিনি একই সাথে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকও বটে এবং এছাড়াও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তাকেও মূলত দায়িত্ব দেওয়া হয় দল থেকে যদি বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো কিছু বলার প্রয়োজনীয়তা অনুভব করে তাহলে তাকে মূলত মুখপাত্র করা হয়। জানান যে বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে, কোনো ধরনের গুজবে বা কোনো ধরনের অযাচিত তথ্যে বিভ্রান্ত না হওয়ার কথা তিনি আহ্বান জানান সাধারণ মানুষকে। বেগম খালেদা জিয়ার অবস্থা যেহেতু প্রতিদিন, এর আগের দিনে ডক্টর এজেডএম জাহিদ ব্যক্তিগত চিকিৎসক, তিনি গণমাধ্যমকে ব্রিফ করার কথা ছিল, কিন্তু গতকালকে সেটি আর করা হয়নি। সবশেষ যেটি বলছিলাম যে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি জানিয়েছেন বিবৃতির মধ্য দিয়ে যে বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে, সেটি এখন পর্যন্ত জানা যাচ্ছে। আরেকটি বিষয় আপনি যেটি বলছিলেন যে নিরাপত্তা বাহিনীর কথা, আমরা জানি যে আপনি ইতিমধ্যে জেনেছেন যে বেগম খালেদা জিয়াকে সরকার বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে, অর্থাৎ ভিভিআইপি যাকে বলা হয়, এবং সেজন্য কিন্তু তাকে এখানে এসএসএফ এর নিয়োগের কথা বলা হচ্ছে। যদিও আমি এসএসএফ সদস্যকে এখানে যে ডিপ্লয়েড করা হয়েছে কিনা সেটি এসে দেখতে পাইনি, কিন্তু গত 2 দিনের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি আমরা দেখেছি বাড়ানো হয়েছে। এবং এখানের যে নিরাপত্তা, অর্থাৎ মূল ফটকে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড দেওয়া হয়েছে দুপাশে, এটি কিন্তু গতকাল রাতে করা হয়েছে, এর আগে ছিল না। অর্থাৎ নিরাপত্তাটা কিন্তু জোরদার করা হয়েছে, যেটি বলছিলাম যে ভিভিআইপি ঘোষণা করার পরে মূলত এটি করা হয়েছে। এবং গতকাল মধ্যরাতে মূলত যে ব্যারিকেড সেগুলো দেওয়া হয়েছে, পুলিশ সদস্যদের সংখ্যাও এখানে বাড়ানো হয়েছে। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর রিভার কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ লাইভা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে রাজধানীর রিভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত ছিলেন জাওয়াদ মাহমুদ। শিগগিরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমাদের এটা রেগুলার মিটিং, স্ট্যান্ডিং কমিটির মিটিং, আমাদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক আলোচনা এবং নির্বাচন ভিত্তিক বিভিন্ন আলোচনা, প্রচারের বিভিন্ন কৌশল, এগুলো নির্ধারণ করার জন্য আমরা আলোচনা করি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আসার ব্যাপারে কোনো কথাবার্তা বা এরকম কোনো কিছু তিনি শিগগির চলে আসবেন ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিকিৎসার জন্য সকল সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে বাংলাদেশের জনগণের জন্য খালেদা জিয়ার বহু বছরের অবদানের কথা স্মরণ করে তার সুস্থতা কামনা করেন মোদী। তার চিকিৎসায় সকল সহায়তা দিতে ভারত প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি বেসামরিক বিমান ও ট্রাভেল এজেন্সি নীতিমালা সংশোধন অধ্যাদেশ চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। কোনো রকম আলোচনা ছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেয় ক্ষুব্ধ ও সংশোধিত ধারার বেশ কয়েকটি বিষয়ে বিরোধিতা করেছে নিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলো। সদ্য বিলুপ্ত হওয়া সংগঠন আটাপ বলছে, নতুন সংশোধিত অধ্যাদেশ কার্যকর হলে বিপাকে পড়বে যাত্রীরাই। তানজিলা খান মিম জানাচ্ছেন বাকিটা। উৎসব কিংবা লম্বা ছুটি বা পর্যটন মৌসুমে বিমানের টিকিটের সর্বোচ্চ চাহিদা থাকে। অভিযোগ আছে এই সুযোগে টিকিট মজুত করে পরবর্তীতে 2-3 গুণ বাড়িয়ে সেই টিকিট বিক্রি করার। আবার এয়ার টিকিট গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সি। আকাশপথে যাত্রী হয়রানি বন্ধে সম্প্রতি বেসামরিক বিমান ও ট্রাভেল এজেন্সি নীতিমালা সংশোধন অধ্যাদেশ চূড়ান্ত খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। সংশোধিত অধ্যাদেশে বলা হয়, অফলাইন ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে কোনো তফসিলি ব্যাংকে 10 লাখ টাকা এবং অনলাইন ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে 1 কোটি টাকা তফসিলি ব্যাংকে জামানত রাখতে হবে। এছাড়াও 2013 এর 61 নং আইনের ধারা 9 এর সংশোধনীতে বলা হয়েছে, টিকিটিংয়ের উদ্দেশ্য দেশীয় ও বিদেশি অ্যাপ্লিকেশন সিস্টেম ও পোর্টাল অবৈধভাবে ব্যবহার করলে, অন্য ট্রাভেল এজেন্সির কাছে টিকিট ক্রয় বিক্রয় করলে এবং মজুতদারি, কালোবাজারি সহ কৃত্রিম সংকট সৃষ্টি করে টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করলে 3 বছরের কারাদণ্ড অথবা 50 লাখ টাকা অর্থদণ্ড করা হবে। কিন্তু সরকারের এই অধ্যাদেশে হয়রানি না বন্ধ হয়ে উল্টো এখাতে বিশৃঙ্খলার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। সদ্য বিলুপ্ত ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাবের সাবেক উপসচিব মনে করছে, নতুন অধ্যাদেশ দেশে থাকা 5000 নিবন্ধিত ট্রাভেল এজেন্সির সঙ্গে সাংঘর্ষিক।
অন্য এজেন্সির কাছ থেকে টিকিট কেনাবেচা নিষিদ্ধ করলে বাজারে টিকিটের এক ধরনের কৃত্রিম সংকট দেখা দেবে। টিকিটের দামও 2 থেকে 3 গুণ বেড়ে যাবে। মাস পিপলগুলো যদি আপনি যারা 200-300 এজেন্সি আছে বা 400 এজেন্সি আছে আইটা হোল্ডার, যারা সরাসরি স্টক নিয়ে টিকিট ব্যবসা করে, তাদের কাছে সরাসরি যাইতে হবে। 500,000 ডিস্ট্রিবিউশন চ্যানেল আপনি বন্ধ করে দিয়ে 300-400 ডিস্ট্রিবিউশন চ্যানেলে চলে যাচ্ছেন। এই মাস পিপলকে কি এগুলা কন্ট্রোল করতে পারবে? সেক্ষেত্রে টিকিটের দাম কোথায় গিয়ে দাঁড়াবে? বরঞ্চ পারবে না, এটা 2 গুণ 3 গুণ হবে। প্রবাসী বাংলাদেশিরা যে বাড়তি মূল্যে টিকিট ক্রয় করে থাকে তা বন্ধ করার উদ্দেশ্যে এই সংশোধিত অধ্যাদেশ পুরোপুরি অযৌক্তিক বলে মনে করেন এজেন্সি মালিকরা। এছাড়াও চাহিদা অনুযায়ী আসন ঘাটতি পূরণ না করে এই সিদ্ধান্ত কার্যকর করাও চ্যালেঞ্জ। B2B এই ধারাটা যদি আমাদের নন আইটা অ্যাপ্রুভ এজেন্সিরা যদি বাদ পড়ে যায়, আমি মনে করি না এটার সাথে প্রবাসী শ্রমিকদের কোনো স্বার্থ সম্পর্কিত বিষয় আছে। 6 লক্ষ আসন ঘাটতি আছে। এই ঘাটতিটা যদি আমরা মেটাতে পারি, মজুতদারিও হবে না, আবার অতিরিক্ত টিকিটের যে উচ্চমূল্য এটাও হবে না। এই সংশোধন কার্যকর হলে পুরনো সিন্ডিকেট ভাঙার বদলে এয়ারলাইন্সগুলোর সঙ্গে নতুন সিন্ডিকেট গড়ে ওঠার শঙ্কা জানিয়েছে কেউ কেউ। 500 এজেন্সির আয়টাওয়ালা, এই 500 থেকে আবার 50 জনের হয়তো সব এয়ারলাইন্সের ক্যাপিং আছে, বাকিদের এয়ারলাইন্সের ক্যাপিংগুলো নাই। তো এরই প্রেক্ষাপটে আমরা মনে করি এই সিন্ডিকেটটা বরং কমবে না, আমি মনে করি এই সিন্ডিকেটটা বরঞ্চ বাড়বে। আজকে দৃশ্য তো দেখা যাবে যে চাক্ষুষভাবে দেখা যাচ্ছে যে সিন্ডিকেটটা অনেক বেশি ভেঙে যাচ্ছে, কাস্টমারের বেনিফিট হচ্ছে, কিন্তু সুদূর প্রসারী এরা সিন্ডিকেট করে আরও টিকিটের দাম বৃদ্ধি করে দেওয়ার সম্ভাবনাটা আমরা অনেক বেশি মনে করি। 13 নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে এর সিদ্ধান্তের পর থেকে মানববন্ধন কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলো। তানজিলা খান মিম, এখন, ঢাকা। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দেশের বিচার বিভাগের ইতিহাসে এক সোনালী সংযোজন আর মাইলফলক হিসেবে দেখছেন আইনজীবীরা। আর এর মাধ্যমে বিচার বিভাগের ক্ষমতায়ন করা হয়েছে। আর এই অধ্যাদেশের ফলে সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের মধ্যকার যে দ্বৈত শাসনের অবসান ছিল তারও অবসান ঘটবে বলে মনে করছেন আইনজীবীরা। বিস্তারিত দেখবেন ইমদাদুল আজাদের প্রতিবেদনে। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর বরাবরই অভিযোগ ছিল বিচার বিভাগ সরকারের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হয়। 1995 সালে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাব থেকে মুক্ত করার দাবিতে সে সময়ে বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব মাজদার হোসেন ও তার সহকর্মীরা একটি মামলা করেন। 1999 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার চূড়ান্ত রায় দেয়। সেই রায়ের 26 বছর পর স্বাধীন বিচার বিভাগের স্বপ্ন অবশেষে পূরণ হল। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে রোববার অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে। অধ্যাদেশ অনুযায়ী একটি সম্পূর্ণ পৃথক সচিবালয় এখন থেকে বিচার বিভাগের প্রশাসনিক কেন্দ্র হিসেবে কাজ করবে। এই সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ থাকবে প্রধান বিচারপতির হাতে। এই অধ্যাদেশ কার্যকর হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও নিয়োগের সবকিছুই পরিচালিত হবে সুপ্রিম কোর্ট সচিবালয়ের মাধ্যমে। এই অধ্যাদেশ জারি হওয়াকে বিচার বিভাগের জন্য মাইলফলক বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। তারা বলছেন, ঐতিহাসিক এই অধ্যাদেশ জারির ফলে নিম্ন আদালত প্রশাসনিক কর্তৃত্ব থেকে মুক্তি পেয়েছে। এই অধ্যাদেশের মাধ্যমে সুফল ভোগ করবে যারা বিচার কার্যে জড়িত, তারা নিজেদেরকে স্বাধীন ভাবতে শুরু করবে এবং তাদেরকে আর হয়রানিমূলক শাস্তি মুখোমুখি হতে হবে না। রাজনৈতিক কোনো হাই আপসের টেলিফোনে তারা তটস্থ থাকবে না। প্রকৃতপক্ষে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চান, তাহলে এই বিচার প্রশাসনের সঙ্গে জড়িত বিচারক, আইনজীবী, কর্মকর্তা, কর্মচারী এবং সচিবালয়ের সমস্ত ব্যক্তি এবং সরকার তাদের প্রত্যেককে অত্যন্ত খোলা মনে এটাকে স্বতন্ত্র স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে দিবেন, এরকম একটা মানসিকতা থাকতে পারে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন, দেশের বিচার বিভাগের ইতিহাসে এটি সোনালী সংযোজন। তিনি প্রত্যাশা করেন, অতীতে বিচার বিভাগকে কলঙ্কিত করেছেন এরকম কোনো বিচারক আর বিচার বিভাগে আসবে না। এই পৃথক সচিবালয়ের প্রতিষ্ঠার মাধ্যমে সরকারের দিক থেকে বিচার ব্যবস্থাকে স্বাধীন করার ব্যাপারে যতটুকু করার ছিল সরকার সেটা করেছেন, কিন্তু এখন পুরো দায়িত্বটা চলে গেছে বিচার বিভাগের কর্মকর্তাদের কাছে। বিচার বিভাগের উপরে, মাননীয় বিচারকদের উপরে। স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই করা নয়, স্বাধীনতা হচ্ছে যা করা উচিত সেটা করার স্বাধীনতা থাকাটাই হচ্ছে স্বাধীনতা।
অন্যদিকে বিচার বিভাগ পৃথককরণে মামলার বাদী ও সাবেক বিচারক মাজদার হোসেন বলছেন, এমন পদক্ষেপে সন্তুষ্ট তিনি। এই 54 বছরে এই সেপারেশন কেন হলো না? সংবিধানের এই আর্টিকেলটা কেন লোককে ভোলানোর জন্য, না বাতকাবাত এটা রাখা হলো? সুদীজন, পলিটিক্যাল এবং অন্যান্য অর্গানের যারা আছেন বিজ্ঞজন, তারা কেন এটা নিয়ে ভাবলেন না? কেন একটা পেশাজীবী সংগঠনকে এগিয়ে আসতে হলো? তারপরও আমি এই সরকারকে প্রথমেই বলেছি, ধন্যবাদ দিচ্ছি যে আমাদের জুডিশিয়াল সেপারেশন হয়েছে, যদিও পরিপূর্ণ নয়। 24-এর অভ্যুত্থানের পর দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন সৈয়দ রিফাত আহমেদ। দায়িত্ব নেয়ার পর বিচার বিভাগের সংস্কার ও উন্নয়নে রোডম্যাপ ঘোষণা করেছিলেন, যার মধ্যে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন করার কথা উল্লেখযোগ্য। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। বাড়িতে বসেই 24 ঘন্টা করা যাবে পারিবারিক মামলা। সাক্ষী আইনজীবীদেরও আসতে হবে না বিচারকের সামনে। আর এমন নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে চট্টগ্রামে চালু হলো পারিবারিক আদালত। তবে ডিজিটাল এই কার্যক্রমকে জনপ্রিয় করতে হলে সচেতনতা আরও বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিগত যে সমস্ত দক্ষতা তারও বিকল্প নেই বলছেন আইনজীবীরা। বিস্তারিত তথ্যপত্র তুলে ধরছেন কাজী মাহফুজ। বিবাহ বিচ্ছেদ, ভরণ পোষণ কিংবা মোহরানার টাকা আদায়ের মতো পারিবারিক মামলা আদালতে নিয়মিত ব্যাপার। মামলার পর চলে যায় বছরের পর বছর। পারিবারিক আদালতে এই চিরায়ত চিত্র পাল্টে গেছে চট্টগ্রাম আদালতে। মামলায় দীর্ঘসূত্রতা ও হয়রানি কমাতে ঢাকার পর এবার চট্টগ্রামে পারিবারিক আদালত চালু করেছে সরকার। পেপারলেস এই কার্যক্রমে শারীরিকভাবে বিচার প্রার্থীকে আর আদালতে আসতে হবে না। সাক্ষ্য প্রদান, সমনসহ সবকিছুই হবে ডিজিটালি। আইনজীবীরাও যে কোনো সুবিধাজনক স্থান থেকে কার্যক্রমে অংশ নিতে পারবেন। ঘরে বসে আমি এটা তারিখটা পাবো, আমার গেটের বর্তমান মামলার কোন অবস্থা, কোন পর্যায়ে আছে, ওই জিনিসটা আমি দেখতে পারবো, সঠিকভাবে সবকিছু বুঝতে পারবো, অনলাইনের মাধ্যমে সবকিছু জানতে পারবো। এখন আমরা উকিলের মাধ্যমে সবকিছু ভালোভাবে বুঝতে পারি না, ওনারা যেটা বোঝে আমরা সেটা বুঝি। এই ডিজিটাল আদালতে দ্রুত অনলাইনে মামলা করা, বাড়ি থেকে সেবা পাওয়া, ডিজিটাল নথি জমা, দিনরাত 24 ঘন্টা মামলা দাখিল এবং অনলাইন শিডিউলিং সহ যাবতীয় সুবিধা মিলছে। তবে বিষয়টি নতুন হওয়ায় আইনজীবী সহ বিচার প্রার্থীদের কাছে প্রক্রিয়াটি কিছুটা জটিলতা তৈরি করছে। মামলা করব, কোথায় যাব, কি করব, তারা কিন্তু এখন এই আদালতের মাধ্যমে অনলাইনে দেখতে পারবে যে আসলে কি অবস্থা। এমনকি আইনজীবী নির্বাচন থেকে শুরু করে ফাইলিং, সাক্ষী, সবকিছু কিন্তু তারা অনলাইনে দিতে পারে। সাধারণ মানুষ এ ব্যাপারে কিছুই জানে না। এটাকে যদি এগিয়ে নিতে হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে, তাইলে প্রশিক্ষণের প্রয়োজন আছে। আসছে, আমরা ওনাদেরকে বিভিন্ন প্রসেসগুলো শিখে দিতেছি, কিভাবে মামলা দাখিল করবে, আদালতে ফাইলিং করার জন্য যতটুকু সহযোগিতা করার দরকার করতেছি। জিনিসটা জনবান্ধব হবে, খরচ কমবে, আপনার খুব দ্রুত সিদ্ধান্তটা পাবে। প্রযুক্তি নির্ভর এই আইনি সেবাকে সহজ ও জনপ্রিয় করতে সচেতনতা বাড়ানোর তাগিদ আইনজীবী নেতাদের। বিচারপ্রার্থী জনগণ এবং অ্যাডভোকেট সাহেবরা সবাই সুফল পাবে। শীঘ্রই আমাদের এই অডিটোরিয়ামে একটা কার্যক্রম শুরু করব। এই কম্পিউটারের উপর যারা আগ্রহী তারা এসে কাজ করে যাবে, আমাদের সাথে থাকবে, শিখবে, জানবে। আমরা সেটা এভাবে করব, বারের তত্ত্বাবধানেই হবে। বর্তমানে নগরীর সদরঘাট, কোতোয়ালি, চকবাজার ও কর্ণফুলী থানা এলাকার বাসিন্দারা পাচ্ছেন এই পারিবারিক আদালতের সেবা। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। তাপমাত্রা কমে যাওয়ায় চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। বেলা বাড়লে ঝলমলের রোদের দেখা মিললেও শীতের প্রভাব কাটছে না। তবে সবচেয়ে বেশি কষ্টে পড়েন নিম্ন আয়ের মানুষ। এসব নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন অনেক চক্রবর্তী। অনেক শুভ সকাল আপনাকে। শীতের তীব্রতা কেমন পড়েছে চুয়াডাঙ্গায় জানাবেন, আর শ্রমজীবী মানুষদের কেমন অবস্থা? লাইবা, শুভ সকাল আপনাকেও। লাইবা, আপনি জানেন যে প্রতি বছরের মতো এবছরও কিন্তু এই গত মাসে শুরু থেকেই কিন্তু চুয়াডাঙ্গাতে শীতের যে প্রকোপ সেটি আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। প্রতিনিয়ত তাপমাত্রা কমছে, বাড়ছে, এমনটাই হচ্ছে চুয়াডাঙ্গায়। আর এই যে তাপমাত্রা ওঠানামায় কিন্তু হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত রোগী ভর্তি হয়েছে। সেই ভর্তি হওয়া রোগীর মধ্যে শিশু এবং বয়স্কদের সংখ্যাই বেশি, লাইবা। আর এই যে শীত বাড়ার ফলে, তাপমাত্রা কমে যাওয়ার ফলে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যারা শ্রমিক রয়েছে, দিনমজুর রয়েছে, যারা ঠিক সকালবেলা বাসা থেকে কাজের সন্ধানে বের হয় বাইরে, তারা কিন্তু
খুবই কষ্টে আছে এবং তারা বলছে যে এখন শীত আসলে বাড়তে শুরু করেছে দিন, দিন। এখন তারা কাজ পেলেও আর কিছুদিন পরে কিন্তু সেই কাজটি তারা পাবেন না। অর্থাৎ তারা বাসা থেকে বের হলেও কাজ না পেয়ে বাসায় ফিরে যেতে হবে। তাপমাত্রা প্রতিনিয়ত আসলে কমছে। আজকের তাপমাত্রা আবহাওয়া অফিস ১৫ ডিগ্রি ঘরে নির্ধারণ করলেও আবহাওয়া অফিস বলছে যে চলতি মাসে এই মাসেই কিন্তু আর এই যে সপ্তাহ সেই সপ্তাহের মধ্যেই কিন্তু তাপমাত্রা অনেকটাই নিচে নেমে আসবে। অর্থাৎ এই মাসেই তাপমাত্রা ১৪, ১৩, ১২, ১১ এবং ১০ এর ঘরে কিন্তু নামবে। তো সব মিলিয়ে কিন্তু সামনে যে দিন আসছে সেই দিনগুলো কিন্তু আরো ভয়াবহ এবং তাপমাত্রা প্রতিনিয়ত কমবে, শীত বাড়বে চুয়াডাঙ্গাতে। তো লাইবা আমার কাছে শীত পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সবশেষ। লাইবা। পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর আজ। চুক্তির হাত ধরে পিছিয়ে পড়া এই পার্বত্য অঞ্চলে হয়েছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ সীমান্ত সড়কও। তবে অবৈধ অস্ত্র আর চাঁদাবাজির কারণে সংঘাতে কাঙ্ক্ষিত শান্তি ফেরাতে পারেনি এখনো পাহাড়ে। গেল এক যুগে পাহাড়ে হত্যা হয়েছে ৪ শতাধিক আর অপহরণের শিকার ৫ শতাধিক মানুষ। ফলে এই যে চুক্তির পূর্ণ বাস্তবায়ন তাকে না হওয়াকেই দুষছে পাহাড়ের মানুষজন। রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েল জানাচ্ছেন বাকিটা। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর দীর্ঘ ২ যুগ ধরে চলা রক্তক্ষয়ী সশস্ত্র সংঘাত বন্ধ ও পাহাড়ে শান্তি ফেরাতে করা হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। চুক্তির হাত ধরে পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চলে নেওয়া হয়েছে ব্যাপক উন্নয়ন প্রকল্প। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি মেডিকেল কলেজ, সীমান্ত সড়ক ছাড়াও যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, যাতে অর্থনৈতিকভাবেও এসেছে সমৃদ্ধি। শান্তি চুক্তির ২৮ বছরেও প্রকৃত শান্তি ফিরেনি পাহাড়ে। তথ্য বলছে ২০১৪ সাল থেকে গেল ১২ বছরে পাহাড়ে ৪ শতাধিক হত্যার ঘটনা ঘটেছে আর অপহরণের শিকার ৫ শতাধিক। মূলত ৫টি আঞ্চলিক দলের রাজনৈতিক বিভক্তি, অবৈধ অস্ত্রের ব্যবহার ও চাঁদাবাজির কারণে সংঘাতে জড়িয়ে আছে পাহাড়। চুক্তির বাস্তবায়ন নিয়ে ২০২৪ সাল পর্যন্ত গেল সরকারের তরফে ৭২টি ধারার মধ্যে ৬৯টি বাস্তবায়িত হয়েছে বলা হলেও জনসংহতি সমিতি বলছে ভিন্ন কথা। সংগঠনটির দাবি, সাধারণ প্রশাসন, আইন শৃঙ্খলা, পুলিশ, ভূমি ব্যবস্থাপনা, বন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসনে উদ্যোগ নেয়নি সরকার। এছাড়া পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাচন ও ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনও রয়েছে বন্ধ। ফলে সরকারের মনোনীত ব্যক্তিদের দিয়ে সচল রাখায় এসব প্রতিষ্ঠান জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না। যে মৌলিক ধারাগুলো এখন অবাস্তব অবস্থায় আছে, যার কারণে আমাদের এই পার্বত্য চট্টগ্রাম ইন্ডেক্সের এখনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয় না। চুক্তি যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত আমরা পাহাড়ি আদিবাসীরা কখনো নিরাপদ হব না। আসলে বাস্তবায়নের তো দিন চলে গেছে, তারপরেও আমি দ্রুত বাস্তবায়ন চাই। এই যে এই পাহাড়ে যে সংঘাত, মারামারি, নানা ধরনের বিদ্বেষ, এগুলো আমি চাই না। চুক্তি নিয়ে বাঙালি সম্প্রদায়ের মানুষের মনেও রয়েছে ক্ষোভ। দীর্ঘদিন ধরে পার্বত্য চুক্তিতে সংবিধানের সাথে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক ধারা সংশোধনের দাবি জানিয়েছে পাহাড়ের স্থানীয় সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। চুক্তির পরে আমরা এখনো দেখি চাঁদাবাজি হচ্ছে, দেদারসে এখনো দেখছি আমরা সেই সন্তুর বাহিনীর লোকজনই এখনো পার্বত্য চট্টগ্রামে গুম করছে, হত্যা করছে, এখনো তারা অস্ত্রের ঝনঝনানি জিয়ে রাখছে। অথচ চুক্তিতে প্রধান শর্ত ছিল তারা অস্ত্র জমা দিবে এবং অস্ত্র জমা দিয়ে তারা পার্বত্য চট্টগ্রামে একটি শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। ভূমি সমস্যার নিরসন ও আলাদা ভোটার তালিকা প্রণয়ন না হওয়াকে চুক্তি বাস্তবায়নের মূল অন্তরায় মনে করছেন পাহাড়ের মানুষ। ফলে চুক্তি বাস্তবায়নে সরকারের এগিয়ে আসার আহ্বান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দ্বিতীয় শীর্ষ নেতা উষাতন তালুকদারের। জেলা প্রশাসকও স্থায়ী সার্টিফিকেট দিচ্ছে, আবার রাজাও সার্টিফিকেট দিচ্ছে। এখানকার ভূমি ঐতিহ্যগতভাবে উনি দায়িত্বে আছেন, কিন্তু দেখা যাচ্ছে যে এটা মানে পূর্ণাঙ্গভাবে আমরা এটা কিভাবে পরিচালিত হবে এইগুলো আমরা এখনো সরকারের পক্ষ থেকে বিভিন্ন যে প্রবিধানগুলো প্রণয়ন করার কথা ওগুলো হয় নাই। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কোনো সরকারি রাজনৈতিক সদিচ্ছা নিয়ে এগিয়ে আসেনি। বর্তমান অন্তর্বর্তী সরকার ও পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আমি উদার আহ্বান জানাইতেছি, যাতে ওনারা
উদার মন নিয়ে এগিয়ে এসে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে এগিয়ে আসেন। পার্বত্য অঞ্চলকে দেশের সামগ্রিক উন্নয়নের সাথে এগিয়ে নিতে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেয়ার দাবি পাহাড়ের মানুষের, যা এই অঞ্চলের সুষম উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ ও ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ সহ স্থানীয় ও জাতীয় নিরাপত্তার সাথে অর্থনীতিকেও করবে সমৃদ্ধ। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। দেশে ইউরিয়া সারের ঘাটতি পূরণ, বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও উপকূলে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভোলায় সার কারখানা নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার। আর সেই উদ্যোগ বাস্তবায়নে সরকারের ৩ উপদেষ্টা একযোগে জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয় প্রশাসন ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় সম্ভাব্যতা তুলে ধরে বিভিন্ন দিক নির্দেশনা দেন তারা। অঙ্কুর রায়ের ক্যামেরায় ইমতিয়াজুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। অনুকূল আবহাওয়া আর উর্বর মাটির কারণে দ্বীপ জেলা ভোলায় কৃষিতে আসে সাফল্য। কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হলেও সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সার সংকট আর অতিরিক্ত দাম। কৃষকরা বলছেন, ভোলায় কোনো সার কারখানা না থাকা ও চাহিদার চেয়ে ডিলারের সংখ্যা কম হওয়ায় বাজারে রয়েছে সারের কৃত্রিম সংকট। ফলে নির্ধারিত মূল্যর চেয়ে বেশি দামেই কিনতে হয় ইউরিয়া সহ সব ধরনের সার। আমাদের সারের দামের গতিকে, ওষুধের দামের গতিকে কিন্তু আমরা এটা উপার্জন করতে কিন্তু কম পারতেছি। আমাদের এখানে কোনো ডিলার না থাকার কারণে সময় মতো ভরপুর সার দিতেও পারি না গাছেরে, আর সময় মতো গাছের গাছ সার খাওয়াইতেও পারি না। ডিলার তো নাই এখানে, ধরেন হেরা আনে আর আমরা দোকান থেকে কিনে আনি বেশি দাম দিয়া। ডিলার থাকলে তো আমাদের এই বাড়তি ইয়াটা লাগতো না, ক্যারিং খরচটা হইতো না। চলতি অর্থবছর দেশের মোট চাহিদার মধ্যে উপকূলীয় এলাকায় সারের চাহিদা ছিল প্রায় ৫ লাখ টন। এই সার আমদানিতে ব্যয় হয় ২,৭৫০ কোটি টাকা। তবে ভোলায় সার কারখানা স্থাপন হলে উৎপাদন বাবদ খরচ হবে ১,৮০০ কোটি টাকা। এতে সাশ্রয় হবে প্রায় ৯৫০ কোটি টাকা। এমন বাস্তবতা বদলাতে সম্প্রতি ভোলায় গ্যাসভিত্তিক সার কারখানা স্থাপন ও নির্মাণাধীন বাপার গুদাম পরিদর্শনে আসেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দিনভর শাহবাজপুর গ্যাসকূপ সহ শিল্পনগরী পরিদর্শন করেন উপদেষ্টারা। পরে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের বিষয় বিবেচনা করে জেলায় ইউরিয়া সার কারখানা স্থাপনের পরিকল্পনার কথা জানানো হয়। ভোলাতে মিনিমাম ৫০, ৭০, ৭৫ হাজার কোটি টাকার একটা ইকোনমিক ভ্যালু জেনারেট করে। সো এর জন্য প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেসের দরকার আছে এবং এই জন্য বিনিয়োগের প্রয়োজন আছে। বিনিয়োগ সক্ষমতা দিয়ে এখানে কর্মসংস্থান তৈরি করার যথেষ্ট সুযোগ আছে। ভোলায় তো গ্যাস পাওয়া যাচ্ছে, দেশের অনেক জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না। তো এই গ্যাসকে আমরা কিভাবে দেশের কাজে লাগাতে পারি, আমরা গ্যাসের থেকে সার প্রস্তুত করতে পারি, এই জন্য একটা ফ্যাক্টরি করা যায় কিনা এবং সেটা ফিজিবিলিটি করতে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এখানে যাতে ভোলার গ্যাসটা যাতে ভোলাতে ব্যবহার হয়। তো যে একটা হচ্ছে যে আমরা ফার্টিলাইজার ফ্যাক্টরি করতেছি, তারপর হচ্ছে যে বেসরকারি শিল্প উদ্যোগ তারা শিল্প স্থাপন করতে তাদেরকে গ্যাস দিচ্ছি, তারপরে বেসিক যে শিল্প আছে সেটাকে করতেছি, তারপরে বেজার যেটা এক্সপোর্ট জোন অথরিটি সেখানে আমরা করছি। বাপেক্সের তথ্য অনুযায়ী ভোলার গ্যাস ফিল্ড সমূহে ২.২৪ ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস মজুত রয়েছে। জেলায় সার কারখানা নির্মাণ হলে কৃষিতে আসবে নতুন সম্ভাবনা। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। দেশের চাহিদা মিটিয়ে পাবনার উৎপাদিত এই শুটকি এখন রপ্তানি হচ্ছে দেশের বাইরেও। আর এতে করে শুটকি তৈরি লাভজনক হওয়ায় বাড়ছে এর উৎপাদনও। জেলার অর্থনীতিতে রাখছে বিশেষ সব ভূমিকা। কারিগরি সহায়তার পাশাপাশি ঋণ সহায়তার আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তারও। সোহাগ মল্লিকের তোলা ছবিতে মাসুদ রানার প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। শীতের আনমোড়া ভেঙে শুটকির চাতালে ব্যস্ত মৎস্যজীবী শ্রমিক। এমন চিত্র চোখে পড়বে পাবনার চলন বিল, গাজনার বিল, ঘুঘুদহ বিল সহ বিভিন্ন স্থানে। বিল, নদ নদীর দেশি মাছের উপর ভিত্তি করে চলে শুটকির উৎপাদন। বিল ও নদীর পাড়ে গড়ে তোলা হয়েছে শুটকি তৈরির অস্থায়ী চাতাল। বর্ষার শেষে বিলের পানি কমে, বাড়ে সূর্যের তাপ। এ সময় বিল, নদ নদী থেকে পুঁটি, খলসে, ট্যাংরা, টাকি সহ দেশীয় প্রজাতির ছোট মাছ ধরে বাঁশের তৈরি মাচায় কড়া রোদে শুকানো হয়। নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করে মার্চ পর্যন্ত চলে এই কার্যক্রম। লবণ ও মাছের দাম বেশি হওয়ায়
কমেছে শুটকি তৈরির যোগ্য। এখানকার শুটকি বড়বাজার, নীলফামারী, সৈয়দপুর ও ফরিদপুরের ভাঙা রপ্তানি হয় বেশ কয়েকটি দেশেও। মাছ যে দামে কিনতেছে আসলে পার্টিটা সে দাম বিক্রি পায় না, ওই সৈয়দপুর গেলে পরে ওই দাম দিতেই চায় না। অনেকের দাম ধরেন ৬,০০০ আছে, ৭,০০০ আছে, এই মন বিক্রি হয়। বেতন আমাদের প্রতিদিন ৬০০ টাকা, কাজ করি ধরেন 2 মাস 2.5 মাস। লবণের দাম, গাড়ি খরচ, এসব বহুত আমার খরচ বেড়ে যায়, আমার খুব পড়তে হয় না। সরকার যদি আমাদের এই ক্ষুদ্রভাবে সহযোগিতা করতো কিছুটা, তাহলে আমরা একটু লাভবান হতাম। কারিগরি সহায়তার পাশাপাশি ঋণ সহায়তার আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তার। শুটকি উৎপাদনকারীদের আমরা কারিগরি পরামর্শ এবং প্রশিক্ষণ দিয়ে থাকি। শুটকি উৎপাদনকারীদের যদি কোনো আর্থিক সংকট থেকে থাকে, বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে তারা লোন নিতে পারবে। আর মৎস্য অফিস থেকে ক্ষুদ্র ঋণ নামে একটা ঋণ আছে, সাধারণত এগুলো চাষিদের দেওয়া হয়, তবে শুটকি উৎপাদনকারীরা যদি প্রয়োজন মনে করে আবেদন করতে পারবে। এবছর জেলায় শুটকির লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছে 150 টন। মাসুদ রানা, এখন, পাবনা। আখ চাষিদের কাছ থেকে ব্যাংকের চেয়েও বেশি সুদ নিচ্ছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন BSFIC। এতে বাড়তি খরচে আখ চাষে নিরুৎসাহিত হচ্ছেন কৃষকরা। জাহিদুল ইসলাম সুমনের ছবিতে মাহবুব হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। আখ চাষ বাড়াতে এবং মিলে সরবরাহ নিশ্চিত করতে কৃষকদের সার, বীজ সহ প্রয়োজনীয় উপকরণ ঋণ হিসেবে দেয় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন BSFIC। কিন্তু সেই ঋণ নিয়ে চাষের লাভের বদলে ক্ষতি হচ্ছে বেশি, কারণ ব্যাংকের তুলনায় 2 থেকে প্রায় 3% পর্যন্ত বেশি সুদ হার আদায় করছে প্রতিষ্ঠানটি। নাটোর সদর উপজেলার চাষি কাশেম আলী 20 বিঘা জমিতে আখ চাষ করেছেন এবছর। সুগার মিলের কাছ থেকে নিয়েছেন 75,000 টাকার ঋণ, সুদ হার 13.25%, তাই পরিশোধ করতে হবে 85,600 টাকা। কৃষি খাতে আখ চাষে বাংলাদেশ ব্যাংক সুদ হার ঠিক করেছে 11%, কিন্তু কর্পোরেশন নিচ্ছে 13 থেকে 13.25% পর্যন্ত। কৃষি সংগঠনগুলো বলছে লোকসানি মিলগুলোকে টিকিয়ে রাখতে কৃষকের উপরই চাপানো হচ্ছে বাড়তি বোঝা। এতে ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছেন চাষিরা। একলা আমি বলবো যে আমরা তো লোকসানে পড়ছি, কারণ 11% কোনটি আর 13% কোনটি। আমরা এই প্রতিবাদ জানানো সাহেবেরা কিছুই করো না, যে না আপনার তো কুশলের দাম বাড়িয়ে দিছি। আমরা আশা করছিলাম এবার সরকার কর্তৃক আখের মূল্য 300 টাকা করবে, কিন্তু দুঃখের বিষয় আমরা দেখলাম যে মনে 10 টাকা বাড়ছে। এটা একটা সামান্য কিছু। সুগার মিলের আখ চাষি আমরা আখ দিয়ে মিল আমাদের আখে চলে, আর আমাদের সার্ভিস দেওয়ার জন্য চার্জ কাটবে, এটা তো কোনোভাবে কাম্য না। দেশে 15টি সুগার মিল থাকলেও বর্তমানে চালু আছে মাত্র 9টি। এসব মিলে যুক্ত 52,000 আখ চাষির মধ্যে চলতি 2024-25 মৌসুমে ঋণ বিতরণ করা হয়েছে 80 কোটি টাকা। টানা 3 মৌসুম ধরে বাড়তি সুদের ফলে বেড়েছে উৎপাদন ব্যয়, কমেছে কৃষকের আগ্রহ। এ অবস্থায় সুদ হার কমাতে কর্পোরেশনকে চিঠি দিয়েছে আখ চাষি ফেডারেশন। আমাদের কৃষকের মধ্যে সুগার মিল কর্তৃক যে ঋণটা দেওয়া হয়, দেখলাম যে সুদের হার বাংলাদেশ ব্যাংকের নীতির বাহিরে। তখন এটা আমরা আবেদন দিয়েছি, সার্ভিস চার্জ এবং আরও 1% 2.25 এটাকে কর্তন করে সরকারি রেট 11% করার জন্য আমরা আবেদন দিয়েছি। সম্প্রতি নাটোর সুগার মিলে 2025-26 মারাই মৌসুমের উদ্বোধনী দিনে কৃষকরা সুদ হার কমানোর দাবি জানান। ব্যাংক ও কর্পোরেশনের সুদ একই অঙ্কে আনার পরিকল্পনার কথা জানায় BSFIC। আমরা যে ঋণ দেই, ঋণের যে সুদ সেটি আমরা ব্যাংকের সাথে সমন্বয় করে এটি আমরা কর্পোরেশন কোনো লাভ নিব না। ব্যাংকে যে রেট আমরা এটি তারা আপনারা যেটা আবেদন করেছেন এটার ব্যাপারে আমি নিশ্চয়ই আমাদের বোর্ডে এটি উত্থাপিত হবে এবং আশা করি এটা সমাধান হবে। পুঁজি সংকট, আখের মূল্য পরিশোধে ধীরগতি সহ নানা কারণে যেখানে আখ চাষে নিরুৎসাহিত হচ্ছে কৃষক, সেখানে বাড়তি মুনাফা আদায়ে প্রভাব পড়বে আখ চাষের উপর। এতে করে আখ সংকটে ভুগবে দেশের চিনি কলগুলো। তাই কর্পোরেশনের সার্ভিস চার্জের নামে বাড়তি মুনাফা আদায় বন্ধে পদক্ষেপ জরুরি। মাহবুব হোসেন, এখন,
নাটোর। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আবারও বিতর্কে। মন্ত্রিত্ব যাওয়ার পরে এবার ব্রিটেনের প্রভাবশালী লেবার এমপি টিউলিপের বিরুদ্ধে এমপি পদ থেকে পদত্যাগের দাবি উঠেছে। বাংলাদেশে প্লট বরাদ্দে দুর্নীতির চাঞ্চল্যকর মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় ব্রিটিশ গণমাধ্যমেও খবরটি বেশ ফলাও করে প্রচার করা হচ্ছে। আর এই ঘটনায় ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। বাংলাদেশে ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছেন ব্রিটেনের লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ সিদ্দিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহেনার কন্যা টিউলিপকে আদালতের 2 বছরের কারাদণ্ড এবং 1 লাখ টাকার জরিমানার বিষয়টি নিয়ে তোলপাড় ব্রিটিশ গণমাধ্যম। বিরোধী রাজনৈতিক দলসহ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতেও চলছে আলোচনা সমালোচনা। যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন তারা এই রায়কে সাধুবাদ জানিয়েছেন, কারণ আমরা লক্ষ্য করেছি যে তারা বিগত দিনগুলোতে বাংলাদেশের সংবিধান আইনের শাসনকে জলাঞ্জলি দিয়ে একটি পরিবারের কাছে দেশকে নিয়ে গিয়েছিলেন। একজন ব্রিটিশ এমপি এবং সাবেক মন্ত্রী হওয়ার পরও তার বিরুদ্ধে বাংলাদেশের আদালত সময়োপযোগী একটি রায় দিয়েছে। কনজারভেটিভ পার্টি কখনোই একটি করাপ্টেড এমপি অথবা যার এগেনস্টে কারাদণ্ড আছে তাকে মেনে নিতে পারে না। ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশ ডেমোক্রেসি খুবই একটি স্ট্যান্ডার্ড মেনটেন করে সারা পৃথিবীতে। আওয়ামী লীগ নেতার কাছ থেকে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগে চলতি বছরের শুরুর দিকে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ ছাড়তে বাধ্য হন টিউলিপ। রূপপুর পারমাণবিক কেন্দ্রের দুর্নীতির অভিযোগ সামনে আসার পর চলতি বছরের জানুয়ারিতে একই রকম চাপে পড়েন তিনি, বাধ্য হন মন্ত্রিত্ব ছাড়তে। তবে এবার দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ায় ফের পড়তে পারেন চাপের মুখে। পার্টির পক্ষ থেকে যখন একজন সদস্য বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িত হন দেশে অথবা দেশের বাইরে, অথবা এমন কোনো বিহেভিয়ার বা কন্ডাক্টের কারণে যদি সদস্য তার পার্টিকে ডিসরিপিউটে নিয়ে আসেন, অর্থাৎ ব্রিংস ইনটু ডিসরিপিউট, তাইলে তার লেবার পার্টি তার বিপক্ষে তার এগেইনস্টে অ্যাকশন নিতে পারেন। এর আগে টিউলিপের মামলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কয়েকজন ব্রিটিশ আইনজীবী। তারা বলছেন এ বিচার কাজ স্বচ্ছ হচ্ছে না। এ ব্যাপারে যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশন বরাবর একটি চিঠিও লিখেছিলেন তারা। এদিকে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে টিউলিপ বলেন এ রায় ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক। এখন যুক্তরাজ্য। মিয়ানমারের 4.9 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে দেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় ফালাম শহরের 81 কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 106 কিলোমিটার গভীরে। ভূমিকম্পে প্রভাবিত অঞ্চলের তালিকায় মিয়ানমার ছাড়াও আছে ভারতের উত্তর পূর্বাঞ্চল ও বাংলাদেশের বেশ কয়েকটি এলাকা। কম্পন অনুভূত হয়েছে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটে। ভারত ও ইউরেশিয়ার টেকটনিক প্লেটের মধ্যে অবস্থিত হওয়ায় ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর একটি মিয়ানমার। যুক্তরাষ্ট্রের আগ্রাসন থেকে ভেনেজুয়েলার তেলের মজুদ রক্ষা করতে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সহযোগিতা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ওপেক সদস্যদের বরাবর লেখা এক চিঠিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলার তেলের মজুদ দখলের চেষ্টার অভিযোগ করেন মাদুরো। এদিকে 2026 সালের প্রথম 3 মাসে তেল উৎপাদন বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ওপেক এবং সংগঠনটিতে মিত্র দেশগুলোর সংগঠন ওপেক প্লাস। বিস্তারিত তথ্যপত্র জানাচ্ছেন সঞ্জিদ ইসলাম তন্নি। চলতি বছরের নভেম্বরের শুরুতে ক্যারিবীয় অঞ্চলে সেনা মোতায়েন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় মাদক বিরোধী অভিযান চালানোর উদ্দেশ্যে এমন পদক্ষেপ নেয়ার দাবি ট্রাম্প প্রশাসনের। আর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিযোগ তার সরকারকে উৎখাত করতে চান ট্রাম্প। তবে এবার মার্কিন প্রশাসনের বিরুদ্ধে নতুন করে ভেনেজুয়েলার তেলের মজুদ দখলের চেষ্টার অভিযোগ মাদুরো সরকারের। বিশ্বের বৃহত্তম তেলের মজুদ নিয়ন্ত্রণে নেয়ার উদ্দেশ্য পূরণের লক্ষ্যেই ক্যারিবীয় অঞ্চলে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে বলে দাবি দেশটির। এ বিষয়ে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকে চিঠি পাঠিয়েছে খোদ প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপকে প্রতিহত করতে সংগঠনটির সহায়তাও চেয়েছে মাদুরো। ওই চিঠিতে ভেনেজুয়েলার তেলের মজুদে নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে মার্কিন প্রশাসনের সেনা মোতায়েনের পদক্ষেপের নিন্দা জানান প্রেসিডেন্ট।
মার্কিন প্রশাসনের আগ্রাসনকে প্রতিহত করতে ওপেক এবং এর মিত্র দেশগুলো নিয়ে গঠিত ওপেক প্লাসের সহায়তা প্রার্থনা করেন মাদুরো। ওপেকের 192তম ভার্চুয়াল বৈঠকে চিঠিটি পড়ে শোনান ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট। Se mantendrá firme en la defensa de sus recursos naturales, energéticos y no sucumbirá a ningún tipo de chantaje o amenaza. Estimado secretario general y miembros OPEP y OPEP Plus, যদিও হোয়াইট হাউসের দাবি শুধুমাত্র মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতেই সেনা মোতায়েন করা হয়েছে, তবে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা মাদকের খুব কমই ভেনেজুয়েলা থেকে আসে। এদিকে কয়েক দশকের মধ্যে গেল নভেম্বরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে তেল অনুসন্ধানের জন্য পরিকল্পনা ঘোষণা করে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্রগুলোকে জীবাশ্ম জ্বালানির অন্য উৎসের সন্ধানের আহ্বানও জানায়। তবে আগামী বছরের প্রথম 3 মাস তেল উৎপাদন বৃদ্ধি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ওপেক এবং ওপেক প্লাস। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। আয়ারল্যান্ডের বিপক্ষে বছরের শেষ টি-20তে গেল ম্যাচের আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় বাংলাদেশ। বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন পেস বোলিং কোচ শন টেইট। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। বাংলাদেশ আয়ারল্যান্ড 3 ম্যাচ টি-20 সিরিজে 2 ম্যাচ শেষে 1-1 সমতা বিরাজ করছে। তৃতীয় শেষ ম্যাচ জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ নিয়ে বছর শেষ করতে চায় টাইগাররা। 2 ম্যাচের টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশের পর টি-20 সিরিজ খেলতে নেমেই হোঁচট খায় বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে 39 রানে হেরে যায় টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচেই 4 উইকেটের জয়ে সিরিজে 1-1 সমতা ফেরায় লিটন দাসের দল। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজের শেষটাও রাঙাতে চায় টাইগাররা, কারণ চলতি বছরে এটি বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। সেক্ষেত্রে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না পেস বোলিং কোচ শন টেইট। To be really honest, the opposition doesn't really matter. We need to play good cricket. If we're playing against Ireland or Australia or the West Indies, whoever it is, we just got to play good cricket. ফেভারিটের তকমা নিয়ে টি-20 সিরিজে খেলতে নেমেছিল বাংলাদেশ, কিন্তু ব্যাট বল হাতে দারুণ পারফরমেন্সে বাংলাদেশকে চমকে দেয় আইরিশরা। আয়ারল্যান্ডের থেকে এমন চ্যালেঞ্জ পেয়ে খুশি কোচ। দ্বিতীয় টি-20 আত্মবিশ্বাস এখন বড় শক্তি। Best thing we can do is play well. From the confidence from the last match that we won. Hopefully we win, and then obviously there's a bit of a break, but we have that with us, we have that with us. If we take a win, they've got some good players, they look like they've got a really organised 2020 team, and I think for us, you want the good challenge. সিরিজের শেষ ম্যাচের জন্য দলে ফিরেছেন ব্যাটার শামীম পাটোয়ারি। প্রথম 2 ম্যাচের দলে ছিলেন না তিনি। এখন পর্যন্ত 10 বার টি-20তে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এর মধ্যে টাইগারদের জয় 6 ম্যাচে ও হার 3 ম্যাচে, একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। সিরিজের তৃতীয় শেষ ম্যাচ জিততে পারলে বাংলাদেশের বিপক্ষে যে কোনো ফরম্যাটে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ নেবে আইরিশরা। তবে 2023 সালে সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে 2-1 ব্যবধানে জিতেছিল টাইগাররা। বিশ্বকাপের আগে তাই জয় দিয়েই নিজেদের মিশন শেষ করতে চাইবে লিটন বাহিনী। ফারহান ইহসান, এখন। শেষ করছে এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খালেদা জিয়ার রাজনীতিতে ফেরার অপেক্ষায় দলের নেতাকর্মী সহ আপামর জনতা, দেশ জুড়ে দোয়া প্রার্থনা উদ্বেগের ঢেউ। ট্রাভেল এজেন্সি নীতিমালা অধ্যাদেশ নিয়ে ক্ষোভ, কার্যকর হলে নতুন সিন্ডিকেট গড়ে ওঠার শঙ্কা, বাড়বে টিকিটের দাম, দাবি ব্যবসায়ীদের। পারিবারিক আদালতের সুফল পেতে বাড়তে হবে প্রযুক্তিগত দক্ষতা, জনপ্রিয় করতে সচেতনতা বাড়ানোর তাগিদ আইনজীবীদের। পার্বত্য চুক্তির 28 বছরেও ফেরেনি কাঙ্ক্ষিত শান্তি, ভূমি সমস্যা আর আলাদা ভোটার তালিকা না হওয়ায় মূল অন্তরায়, দাবি বাসিন্দাদের। এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-20তে মাঠে নামবে বাংলাদেশ, জয় দিয়ে বছর শেষ করতে চায় টাইগাররা। আর এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে চাইলে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।